ঈদের রাতে বন্ধুদের সঙ্গে বেরিয়ে রাজধানীর সড়কে প্রাণ গেল 2 তরুণের, গুরুতর আহত আরও 3 জন। ঈদের রাতেও রাজধানী ছেড়েছেন অনেকেই, বিভিন্ন বাস কাউন্টারে ভিড়। পশু কোরবানির সঙ্গে চামড়া উৎপাদন বাড়লেও কমছে রপ্তানি আয়। কর্মপরিবেশ উন্নয়নে বিশেষ ঋণ চান ব্যবসায়ীরা। দেশের মানুষের স্বাস্থ্য ব্যয় বছরে ৭৭,০০০ কোটি টাকা খরচ, বেশি 6 রোগের পেছনেই স্বাস্থ্য বীমা চালুর পরামর্শ। উঁচু জোয়ার ও জলোচ্ছ্বাসে নোনা পানি বাড়ছে সুন্দরবনে, মারা পড়ছে হরিণসহ তৃণভোজী প্রাণী। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। সাথে আছে আমি মাহমুদা মমিতা। চলে যাচ্ছে পরের খবর। ঈদের রাতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে প্রাণ গেল 2 তরুণের। মধ্যরাতে রাজধানীর শেরেবাংলা নগরে ঘটে এই দুর্ঘটনা। গুরুতর আহত ওই গাড়িতে থাকা আরও 3 জন। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ঈদের রাতে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন 5 তরুণ। মধ্যরাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় তাদের গাড়িটি। সংঘর্ষের পর প্রাইভেট কারটি নিমিষেই দুমড়ে মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেপরোয়া গতির কারণেই ঘটেছে দুর্ঘটনা। আর এই গাড়িটা মিরপুর থেকে আসতেছে, আসার পরে এই গাড়িটা যখন এদিক দিয়ে 2টা গাড়ি যাচ্ছে, তখন এই গাড়িটা ব্যালেন্স হারিয়ে সেই গাড়ি গাছ বাসান মেরে দিচ্ছে। আমারও ওভারটেক করে, আমার পাশে ছিল একটা রিক্সা, সেই রিক্সারও ওভারটেক করে বাউলি দিয়ে সে আগে চলে আসছে। প্রাথমিকভাবে তো ধারণা করছে এবং পথচারী ছিল, তারা বলল এটা ওই গাছের সাথে দেখে না, এখানে একটা গাছ আছে, গাছের সাথে বাইরে খেয়ে এদিক দিয়ে যাচ্ছে, গতিবেগ বেশি ছিল, পরে গাড়ি গাছের সাথে ধাক্কা খেয়ে গাড়িটা এরকম উল্টো হয়ে গেছে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয় 5 বন্ধুকে। সেখানে রাসেল ও রাব্বিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঈদের রাতে ছেলে হারানো মায়ের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। খুশির দিন শেষে প্রিয়জন হারানোর এমন ঘটনা মেনে নিতে পারছেন না বন্ধু স্বজন কেউই। আহত বিপ্লব, রাতুল ও সাগরের অবস্থাও আশঙ্কাজনক। রাতুল চালাতেছিল ওরা, আর বাম পাশে যে 3 জন ছিল, একজন নাম রাব্বি, আর একজনের নাম হলো ভুলে গেলাম, রাসেল। হ্যাঁ, রাসেল সরি। তো ওরা ছিল বাম পাশে, তা রাব্বি আর রাসেলই মারা যায়। আর যতদূর জানতে পেরেছি যে তাদের ভিতরে 2 বন্ধু ছিল, রাব্বি ভাইয়া আর রাসেল ভাইয়া, তারা হয়তো আমাদের সাথে এখন আর নেই। 5 তরুণ বেসরকারি চাকরি ও ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন স্বজনরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের রাতেও রাজধানী ছেড়েছেন অনেকেই। ঈদের আগে যারা বাড়ি যেতে পারেননি তারাই যাচ্ছেন স্বজনদের কাছে। আবার ঈদের ছুটিতে কেউ কেউ বেড়াতে যাচ্ছেন কক্সবাজার, কুয়াকাটা, সিলেট সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীর চাপ সামাল দিতে 1 মাস আগেই টিকিট ছাড়েন তারা। রাজধানীর আরামবাগ এলাকা, দূরপাল্লার বাস কাউন্টারগুলোর সামনে যাত্রীদের ব্যাপক আনাগোনা। বেশ কদিনের প্রস্তুতি নিয়ে ঈদের রাতে পরিবার বা বন্ধুদের সাথে ঢাকা ছাড়ছেন তারা। ঈদের আগে চাপ বেশি থাকায় যারা পরিবার নিয়ে যেতে পারেননি তারা ঈদের পরেই সময়কে বেছে নিয়েছেন। চিটাগং যাচ্ছি আমার ফ্যামিলির সাথে, আমার ভাই আব্বু আম্মু আছে, নানু বাসায় যাচ্ছি ঈদের পরে। সিঙ্গাপুর থেকে আসলাম এইমাত্র, জাস্ট 5 মিনিট হইলো, জাস্ট আমি এই টিকিটটা কাটলাম। তো আসতেছি, কারণটা হচ্ছে ঈদ করার, কিন্তু সময়ের কারণে, কোনো অসুবিধার কারণে হয়তো বা ঈদটা করা হলো না। তবে যাত্রীদের একটি বড় অংশই যাচ্ছেন পর্যটন কেন্দ্রগুলোর উদ্দেশ্যে। আরামদায়ক যাত্রার জন্য বেছে নিচ্ছেন ডাবল ডেকার স্লিপিং কোচ। হোটেল আছে, ওইখানে উঠবো আগে, তারপরে আপনার ইনানি, হিমছড়ি, তারপরে কলাতলি বিচ, আর একটা নতুন বিচ হয়েছে মনে হয় ছালসা বিচ, ওইখানে যাব। আমার ফ্রেন্ড, আমি 2 জন যাচ্ছি। আমাদের 3 জন ফ্রেন্ড অলরেডি কক্সবাজার আছে, অবস্থান করছে। তো তাদের সাথে আমরা হয়তো 2 দিন বা 3 দিন থাকবো, ইচ্ছা আছে।
4-5 দিন আগ থেকে শুরু করে ঈদের মানে ঈদের রাত পর্যন্ত, সো একটু রিল্যাক্সের জন্য কক্সবাজার যাওয়া, দ্যাটস ইট। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যাত্রীদের চাপ সামাল দিতে এবার প্রায় 1 মাস আগেই টিকিট ছেড়েছেন তারা। আমরা যাত্রীদের সুবিধার্থে আমরা প্রায় মাসখানেক আগ থেকে আমরা ঈদের টিকিট ছেড়ে দিয়েছি, যার ফলে নট অনলি পর্যটন কেন্দ্র, আমরা যদি চিটংয়ের কথা বলি, কক্সবাজার তো আছে, বরিশাল আছে এবং বেঙ্গল অফ সাউথ, তো আমরা দেখলাম যে প্রায় 7-10 দিনের ভেতরে অলমোস্ট আপনার 19 তারিখ পর্যন্ত টিকিট সেল। তো এর মাঝে কিছু টিকিট ছিল চিটংয়ের, কিছু টিকিট ছিল কক্সবাজারে, তো সেগুলো বাই রোটেশনালি আপনার অলরেডি সোল্ড আউট হয়ে যাচ্ছে। শুধু দেশেই নয়, বেনাপোল হয়ে কলকাতার উদ্দেশ্যেও ঢাকা ছেড়েছেন অনেক যাত্রী। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পশু কোরবানির সাথে দেশে চামড়ার উৎপাদন বাড়লেও কমছে রপ্তানি আয়। গবেষকরা বলছেন 2030 সাল নাগাদ $12.5 বিলিয়ন চামড়া এবং চামড়াজাত পণ্য রপ্তানির লক্ষ্য সরকারের, যা অর্জনে অন্তত 20টি বড় ট্যানারির LWG সনদ দরকার। কর্মপরিবেশ উন্নয়নে বিশেষ সুবিধার ঋণ দাবি করছেন ব্যবসায়ীরা। 2017-18 অর্থবছরে $123 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করা হয়। চলতি অর্থবছর 11 মাসে যা নেমে এসেছে $96 কোটি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 14.17% কম। বিশ্বজুড়ে টেকসই ও পরিবেশসম্মত চামড়া প্রক্রিয়াজাত নিশ্চিতে কাজ করছে LWG। দেশের ট্যানারিগুলোর এ সনদ না থাকায় ইউরোপ আমেরিকার ক্রেতারা পণ্য কিনছে না, তাই চীন সহ অন্য দেশের ক্রেতাদের কাছে কম দামে বিক্রি হচ্ছে চামড়া। চামড়া শিল্প নগরীর তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত হলে LWG সনদ অর্জনের জন্য 300 নম্বর মিলবে। বাকি 1410 নম্বরের জন্য ট্যানারিকে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা ও কর্মপরিবেশ উন্নয়ন করতে হবে। প্যারালালি চলতে হবে। ফ্যাক্টরি ওনাররা তাদের মানদণ্ড ঠিক করবে, সরকার সিইটিপি এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা ঠিক করে দিবে, তাহলে আমাদের এটা যদি কমপ্লায়েন্ট হয় এবং LWG সার্টিফিকেট পায়, আমরা ঠিকই 2030 সালের মধ্যে সেটা $12.5 বিলিয়ন নিতে পারবো, কারণ এটা $250 বিলিয়ন একটা মার্কেট। কিন্তু আমরা এখন যেভাবে যাচ্ছি সেভাবে হবে না। আর মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বলছে চামড়া উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে যেটি ঘোষণা দিয়েছে, তার বাস্তবায়নটাও খুব দ্রুত হওয়া দরকার। ব্যবসায়ীরা বলছেন 2017 সালে সাভারে ট্যানারি স্থানান্তর হলেও অর্থ সংকট কাটেনি, তাই বিশেষ সুবিধায় কয়েকশো কোটি টাকা ঋণ দেওয়ার দাবি তাদের। আমি মনে করি যে এই চ্যালেঞ্জ থেকে উত্তরণের একমাত্র উপায় হলো সরকারের সহযোগিতা, যাতে প্রত্যেকটা ট্যানারি আপনার কমপ্লায়েন্স হতে পারে এবং যাতে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড অর্থাৎ সফট লোনের মাধ্যমে এই যে কমপ্লায়েন্স করার জন্য আপনার সহযোগিতা করতে হবে, তাহলে কিন্তু আপনার এই খাতটা ঘুরে দাঁড়াবে। একদিকে রপ্তানি আয় কমছে, অন্যদিকে চামড়াজাত পণ্যের বৈশ্বিক ক্রেতাদের শর্ত পূরণে বছরে প্রায় 1000 কোটি টাকার চামড়া আমদানি করতে হচ্ছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারও সরকার নির্ধারিত দামে কাঁচা চামড়া বিক্রি হচ্ছে না বলে অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। অনেকটা কম দামেই চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এদিকে আড়তদাররা বলছেন, না বুঝে বেশি দামে চামড়া কেনায় ভোগান্তিতে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। কোরবানির পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মৌসুমি ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে ছুটে আসেন সায়েন্স ল্যাবে। তারপর শুরু হয় পশুর চামড়ার প্রাথমিক বেচাকেনা। এরপর বিভিন্ন জায়গা থেকে আসা চামড়া নিয়ে চলে দর কষাকষি। বড় আকারের গরুর চামড়া 700 থেকে 800 টাকা এবং মাঝারি ও ছোট আকারের চামড়া বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকায়। সরকার যে ডিক্লার দিচ্ছে আমরা এই হিসাবে 600, 700 করে 800 করে কিনছি। এখানে তো কয় 500, 600, 700, 800, 800-র উপরে তো বলতেছে না। এরা বলে 500, 600, 700, 800, এটার দাম 1200, 1400 টাকা হইলে মোটামুটি হয়। এবছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম সর্বোচ্চ 60 টাকা নির্ধারণ করা হয়। বিক্রেতাদের অভিযোগ, এ দামে বিক্রি করতে পারছেন না তারা। উপায় না পেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে তাদের। আমরা তো সঠিক জায়গার মধ্যে আনতেও পারতেছি না, যেখানে নামানো অসুবিধা, সব কষ্ট। এই হিসাবে গাড়িওয়ালা নিয়েছে, যা পাই তাই আলহামদুলিল্লাহ মাদের সাথে। আগের বছরে যে রেট সেম রেটই পাচ্ছি, কিন্তু বলছে যে এবার নাকি একটু বেশি পাবো, কিন্তু সেম আগের বছরেরটাই পাচ্ছি, কিন্তু এবার কোনো রেট আর বাড়ে নাই। আড়তদাররা জানান, মৌসুমি ব্যবসায়ীরা এলাকা থেকে বেশি দামে চামড়া কিনছেন। এছাড়া কেমিক্যালের বাজার চড়া থাকায় চামড়ার বেশি দাম দেওয়া সম্ভব হচ্ছে না।
গতবারের থেকে আসতেছে কম, দামও কম আছে। আপনার ইউরোপের বাইরেগুলো ঢুকে না, চায়না ইন্ডিয়ায় ঢুকে মালের বাজার, এই কারণে রেট কম পাই। ইউরোপ ঢুকলে না চামড়ার বাজার বাড়তে। মৌসুমি ব্যবসায়ীরা কিন্তু খুব কম দামে পাড়া মহল্লা থেকে চামড়া নিয়ে আসে, কিন্তু আনিয়া তারা আড়তদার বা যারা চামড়া লবণ দেয় তাদের কাছে খুব ভালো দাম বিক্রি করে। তো সেই ক্ষেত্রে যে ওদের অভিযোগ ঠিক না। এবার সব মিলিয়ে 1.5 লাখ পিস চামড়া সংগ্রহের আশা করছেন ঢাকার ব্যবসায়ীরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর লালবাগের পোস্তায় সোমবার দুপুর থেকেই শুরু হয় পশুর চামড়া বেচা কেনা। কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। গরম বেশি হওয়ায় লবণজাত করতে দ্রুত চামড়া পৌঁছানোর আহ্বান তাদের। এদিকে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ন্যায্য দামেই কেনা হচ্ছে দাবি ব্যবসায়ীদের, তবে ছোট চামড়ায় কম দামে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। পশু কোরবানির পর দুপুরের দিক থেকেই সারি সারি ট্রাক কাঁচা চামড়া নিয়ে আসতে থাকে লালবাগের পোস্তায়। কাঁচা চামড়ার সবচেয়ে বড় এই আড়তে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকার চামড়া নিয়ে আসেন মৌসুমি ব্যবসায়ীরা। জমে ওঠে বেচাকেনা। পোস্তায় গরুর বড় চামড়া প্রতি পিস বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকায়। মাঝারি চামড়া একটি 600 থেকে 650, ছোট চামড়ার দাম 300 থেকে 350 টাকা। এবার প্রতি বর্গফুটে দাম বেড়েছে 5 টাকা করে। চামড়াজাত পণ্যের দাম বাড়লেও কাঁচা চামড়ার ন্যায্য মূল্য মিলছে না বলে দাবি মৌসুমি ব্যবসায়ীদের। ওই দিন আমি একটা চয়েস করলাম, শুধু চয়েস পছন্দ হয়েছে, ওই জুতার দাম 5000 টাকা, অথচ বিশাল বড় চামড়া 400, 500, 700 টাকা। এটা কিভাবে হয় আমরা মেনে নিতে পারি না। আমাদের চামড়া বিক্রি 800 টাকা নিয়েছে, আর সরোজেরা ওটা 200 টাকা করে নিয়েছে, আর ছাগলের দাম 10 টাকা করে নিয়েছে। চামড়া সংরক্ষণে লবণ এবং শ্রমিকের মজুরির খরচ মিটিয়ে সরকার নির্ধারিত দামের কাছাকাছি পড়ে যায়। এতে খুব একটা লাভ হয় না বলে দাবি আড়তদারদের। গতবারের থেকে এবার 100-200 টাকা চামড়া বেশি দাম। আর মৌসুমি ব্যবসায়ী নাই, চামড়ার দাম কমার পরে তো মৌসুমি ব্যবসায়ী নাই। মূল্য পাবে করতে চামড়াটা কেটে ফেললে সব কিছু নষ্ট করে ফেলতে, এই কারণে চামড়াটা দাম পাইতেছে না। পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি বলছে, আন্তর্জাতিক বাজারে দর কমায় প্রভাব পড়েছে দেশের বাজারে। ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে এটা সেল পারচেজ সামঞ্জস্যতা রেখে এটা কিন্তু বিক্রি কিনি করতে হয়। আদারওয়াইজ ওখানে আপস অ্যান্ড ডাউনসের ব্যাপার আছে। ওখানে দাম চড়া হলে বাংলাদেশেও বেড়ে যাবে, ওখানে কম হলে এখানেও কমে যাবে, এই বিকজ এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড। ছাগলের চামড়া প্রতি পিস বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। পোস্তায় চামড়া সংগ্রহ চলবে টানা 10 দিন। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চকবৈদ্যনাথ চামড়া আড়তে গতরাতের মধ্যে পৌঁছেছে জেলার প্রায় সব কাঁচা চামড়া। চামড়া সংগ্রহের খবর নিয়ে আরও জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, কি পরিমাণ চামড়া চকবৈদ্যনাথে পৌঁছেছে কোনো ধারণা পাওয়া গেছে কিনা এবং দাম নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? আসলে নাটোরে কিন্তু কুরবানি ঈদের পরপরই অর্থাৎ দুপুরের পর থেকেই মানে কুরবানির পর থেকে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু যে জেলার শহরগুলোর যে চামড়া সেই চামড়াগুলো কিন্তু আসলে এই আড়তে আসতে শুরু করেছিল। এরপর কিন্তু আসলে বিকেলের পর থেকে আমরা দেখেছি যে জেলার যে অন্যান্য উপজেলা, সেই উপজেলার চামড়াগুলো কিন্তু এখানে আসতে শুরু করেছিল এবং রাতের মধ্য থেকে যে চামড়া, অধিকাংশ চামড়া কিন্তু রাতের দিকে চলে এসেছে। আমরা যদি এখন দেখাই যে আমাদের চামড়া আড়তের যে বর্তমান পরিস্থিতি রয়েছে, এখানে কিন্তু এখনো আমরা দেখেছি যে সকাল 6:30টার দিকে যে ট্রাকটি এসেছিল সেই ট্রাক থেকে কিন্তু আসলে এখনো চামড়া আনলোড করা হচ্ছে। এখন কিন্তু আসলে যে এখানে এই চামড়াগুলো লবণজাত করা হবে, লবণজাত করার পর কিন্তু এখানে রেখে দেওয়া হবে। এরপর যে ট্যানারি থেকে ট্যানারি প্রতিনিধিরা আসবেন, তারা কিন্তু এই চামড়াগুলো কিনে নিয়ে এখান থেকে ট্যানারিতে চলে যাবেন। তবে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে, তারা হিসেবে এখানে যে পরিমাণ চামড়া মজুত হওয়ার কথা, লক্ষ্যমাত্রা হওয়ার কথা, সেটি কি হয়েছে কিনা? এই কুরবানি ঈদের পরের দিন আসলে যে চামড়াগুলো অন্যান্য বছর নাটোরের যে অন্য উপজেলা থেকে আসে, সেই চামড়াগুলো কিন্তু আসলে এখন চলে এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তারা কিন্তু বলেছেন আসলে যে তারা যে আশঙ্কা করেছিলেন যে ঈদের 2-1 দিনের মধ্যে আসলে তাদের চামড়াগুলো আসবে, কিন্তু আসলে তাদের লক্ষ্যমাত্রাটা প্রথম রাত্রেই পূরণ হয়েছে। এখানকার যে উপজেলা এবং উপজেলার আশপাশ থেকে অন্যান্য জেলার থেকে কিছু চামড়া এখানে এসেছে বলে আমাদের এখানকার ব্যবসায়ীরা বলেছেন। তবে দাম নিয়ে এখানকার ব্যবসায়ীদের মধ্যে এখন পর্যন্ত কোনো রকম
রকমের বাকবিতণ্ডা আমরা জানতে পারিনি। তবে তারা বলেছেন যে নগদ টাকাতে আমরা যেহেতু চামড়া একটি কিনেছি। বিষয় হয় যে যারা আড়তদার তারা বলেন যে দাম ঠিক আছে এবং মৌসুমী ব্যবসায়ী বলেন তারা হচ্ছে তার দামে ঠকেছেন। আসলে এই বিষয়টা কি পরিস্থিতি এখন এইবার ঈদে পাল্টাপাল্টি অভিযোগ যেটা আসলে মৌসুমী ব্যবসায়ীরা কিন্তু প্রতি বছরই কিছু না একটা লোকসানের দিকে যায়, এরকম আমরা কিন্তু আসলে মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে এরকম বক্তব্য পাই। তবে এখানকার চামড়া ব্যবসায়ী বলছে যে মৌসুমী ব্যবসায়ীরা তারা আসলে চামড়া না চেনার কারণে তারা আসলে যে দামে কিনে নিয়ে সেই দাম দিয়ে কিনে নিয়ে আসার পর আসলে লবণের দামে কারণ সাথে একটা যে তারতম্য থাকে সেই তারতম্যটা আসলে মৌসুমী ব্যবসায়ীরা বুঝে না। তারা আসলে চামড়া কিনতে যে অনেক সময় খারাপ চামড়া বা যে চামড়াটা আসলে রোগ জীবাণু আছে সেই চামড়াগুলো একই দামে কিনে, এর ফলে কিন্তু আসলে তারা যে আড়তে নিয়ে বিক্রি করার সময় তারা সেই চামড়ার দামটা অনেকটা কম পায়। এরকম অভিযোগ কিন্তু আসলে এখানে মৌসুমী ব্যবসায়ীদের থাকে। তবে চামড়া ব্যবসায়ী যে আড়তদাররা তারা বলছেন যে এখানে যে চামড়াটা মৌসুমী ব্যবসায়ীরা নিয়ে এসেছেন তারা কিন্তু আসলে চামড়া দেখে শুনে আসলে সঠিক দাম দিয়ে সরকার নির্ধারিত দাম দিয়ে তারা কিনেছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বেশি তথ্য দেওয়ার জন্য। এবার কোরবানি ঈদে সারা দেশে মোট 1,06,21,228টি গবাদি পশু বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় 11,78,228টি বেশি পশু বিক্রি হয়েছে। সোমবার প্রাণী সম্পদ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অধিদপ্তর জানিয়েছে এবার কোরবানির জন্য সারা দেশে মোট 1,29,80,367টি পশু মজুত ছিল। এবার সবচেয়ে বেশি পশু বিক্রি হয়েছে ঢাকা বিভাগে, আর সবচেয়ে কম পশু বিক্রি হয়েছে ময়মনসিংহ বিভাগে। এবছর ঢাকায় 25,20,000, চট্টগ্রামে 19,74,000 আর রাজশাহীতে 23,00,000 পশু বিক্রি হয়েছে। গত বছর কোরবানি ঈদে বিক্রি হয়েছিল 94,43,000-এর বেশি পশু। ঈদের দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় বসে কোরবানির সংগ্রহ করা মাংসের হাট। মৌসুমী কসাই, দরিদ্র নিম্ন আয়ের মানুষ বিভিন্ন জায়গা থেকে মাংস সংগ্রহ করে এসব হাটে বিক্রি করেন। ক্রেতাও বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে গড়ে 400 থেকে 850 টাকায়। কোরবানির পশু জবাই শেষ, মাংস নিয়ে কেউ বাসার গ্যারেজ, কেউ বা আবার রাস্তায় বিতরণ করছেন। সেই মাংস সংগ্রহ করতে ছুটে বেড়াচ্ছেন অসহায় নিম্ন আয়ের মানুষেরা। ওই 2-3 ঘরে পাইছি, একটু 1 টুরকা করে 1 টুরকে এটা আর এটা তেল। 10টা বাজে ঢুকছিলাম, 1টা বাজে গেছি গে, এখন আবার ঢুকবাড়ি পাইলাম না, যে ঢুকাইছে এটি দিয়ে বাইর করলো, আজ এটি বাইরে আছে তো পাই নাই। নারায়ণগঞ্জ থেকে রাজধানীর খিলগা রেল গেটে সংগ্রহ করা মাংসের অস্থায়ী হাটে এসেছেন ফিরোজ মিয়া। জানালেন এখানে দাম বেশি হওয়ায় স্ত্রী সন্তানদের জন্য কম পরিমাণে মাংস নিয়ে যাবেন। সংসারের অবস্থা ভালো না দেখে তো আইছি এখানে, অবস্থা খুব খারাপ। বাচ্চা 2টা আছে, ছেলে 2টা, মা বাপ নাই, পোলাপানের জন্য নিতে আইছি কি। ফিরোজ মিয়ার মতো অনেক নিম্ন আয়ের মানুষ মাংস কিনতে ভিড় করছেন অস্থায়ী হাটে। উচ্চ মূল্যস্ফীতির সময়ে নিম্নবিত্তের সাথে মধ্যবিত্তদেরও দেখা গেছে এসব বাজারে। কোরবানির দাম বেশি হয়ে গেছে, গরুর মাংস আমরা আর কি করবো কম, আমরা কিনতে ঠক খেলাম 1000 টাকা, 600 টাকা কইছি, 700 টাকা চাই, 600 লিতাম না। এত দাম দিয়ে কিনলে তো আমার তো হয় না, অনেক কষ্ট হয় কিনতে। বিক্রেতারা বলছেন এবছর সংগ্রহ করা মাংসের চাহিদা বেশি হওয়ায় দামও বাড়তি। মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 400 থেকে 850 টাকা পর্যন্ত। বিক্রি করতে পারে না, এটা কি করবো, দেশে ফেরত নিয়ে যাবো, এটার জন্য কাইটটা বিক্রি করতেছে। কেজি 1000 টাকা। গরিব মানুষ 2 টাকার জন্য। এসব অস্থায়ী হাটে দুপুর থেকে রাত পর্যন্ত মাংস বিক্রি হয়। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 54টি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ হয়েছে বলে দাবি ঢাকা উত্তরের। রাত 8টার মধ্যেই এই কাজ শেষ করেছে 10,000 পরিচ্ছন্নতা কর্মী। আর 75টি ওয়ার্ড রাতের মধ্যে পরিষ্কারের ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ। সিটি কর্পোরেশনের তড়িৎ পদক্ষেপে সন্তুষ্টি জানিয়েছে নগরবাসীও। ঢাকা উত্তরে অন্তত 13 লাখ পশু কোরবানি হয়েছে, অথচ মাত্র 6টি জায়গায় কোরবানির ব্যবস্থা করা হয়। 1000 টাকা করে দেওয়ার ঘোষণাতেও সাড়া পাওয়া যায়নি। ফলে এবারও রাজধানীর অলিগলি প্রধান সড়কে পশু কোরবানি হয়েছে, বর্জ্য ছড়িয়েছে সব জায়গায়। এসব মাথায় নিয়ে সকাল থেকেই মাঠে ছিল পরিচ্ছন্নতা কর্মী। 6 ঘন্টার মধ্যেই সরিয়ে নেওয়া হয় বর্জ্য। আমি যতটুকু ঘুরেছি দেখেছি তাতে ভালো, পরিচ্ছন্ন ভালো। বিভিন্ন বাড়িতে যেটা হয়েছে সেটাও ডিউ টাইমে পরিচ্ছন্ন হয়ে গেছে, রাস্তাঘাটে যেটা হয়েছে সেটাও ডিউ টাইমে পরিচ্ছন্ন হয়ে গেছে। খুব সকাল থেকে ওনারা সিটি কর্পোরেশনের লোকজন বর্জ্য ব্যবস্থাপনাটা খুব দ্রুত তাগিদে করছে আর কি, খুব ভালোভাবে করছে।
ঢাকা উত্তরের মেয়র জানান, এবার 3 দিনে 20,000 টন বর্জ্য অপসারণ করবে ডিএনসিসি। যারা দেননি তারা আগামীকাল সকালের মধ্যে যদি পশু কোরবানি দিয়ে দেন, আমরা নগরটাকে সুন্দর করে পরিষ্কার করে ফেলতে পারি। আগামী পরশুদিন কেউ যেন কোরবানি না দেন, আমি অনুরোধ করব, সকলকে অনুরোধ করছি কালকে যারা দেননি কালকে সকালবেলার মধ্যে দিয়ে দেওয়ার জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা মাঠে থাকবে। এদিকে ঢাকা দক্ষিণে পশু কোরবানি হয়েছে প্রায় 12 লাখ। কোরবানির হাট ও পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত 9,500 পরিচ্ছন্নতা কর্মী। 24 ঘন্টার আগেই পুরোপুরি পরিষ্কার করার লক্ষ্য সিটি কর্পোরেশনের। আমরা যেভাবে হাটের বর্জ্যটা আমরা আগে নজর দিয়েছি এবং রাতের মধ্যে থেকেই হাটের বর্জ্য যাতে করে অনেকটা পরিষ্কার করে ফেলা যায় এবং হাটকে সংকীর্ণ করে নিয়ে আসা যায়, সেই কার্যক্রম ইতিমধ্যে চলছে এবং সফলভাবে চলছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। এবার ঢাকার 2 সিটিতে কোরবানির বর্জ্য ফেলার জন্য 12 লাখ পলিথিন সরবরাহ করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রেও সাফল্য দেখা যায়নি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানি পশুর বর্জ্য রাতের মধ্যেই অপসারণ করেছে বরিশাল সিটি কর্পোরেশন। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। বলা হচ্ছে রাতের মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। স্থানীয় পর্যায় থেকে কি তথ্য পাওয়া যাচ্ছে, আর সিটি কর্পোরেশন থেকে যে পরিবেশ বান্ধব ব্যাগ সরবরাহ করা হয়েছিল সেগুলোর যথাযথ ব্যবহার হয়েছে কিনা? বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল, 6 ঘন্টায় তারা বরিশালের যে কোরবানির যে পশুর বর্জ্যগুলো রয়েছে সেগুলো অপসারণ করবেন এবং সেক্ষেত্রে তারা যে কার্যক্রমগুলো পরিচালনা করেছেন সেই কার্যক্রমের অংশ হিসেবে আমরা বরিশাল নগরীর বেশ কিছু এলাকায় গতকাল থেকেই কিন্তু ঘুরেছিলাম এবং দেখেছি যে আসলে সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু পলিথিন ব্যাগ দেওয়া হয়েছিল। তারা বলা হয়েছিল যে আসলে দুপুরের পর যদি কেউ কোরবানির দেয় সেক্ষেত্রে কিন্তু এই পলিথিনটি ব্যবহার করার জন্য এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মচারী রয়েছেন তারা কিন্তু সেগুলো নিয়ে যাবেন। এবং আমরা যে শহরটিতে রয়েছি শহরের মূল সড়কে নগরীর সদর রোড এলাকা এবং এর আমার সামনে রয়েছে গির্জা মহল্লা এলাকা। এখানে কিন্তু আসলে পশু জবাই হয়েছিল এবং সেখানে আমরা দুপুরের 2টার পর থেকে আমরা দেখেছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 24টি গাড়ির মাধ্যমে কিন্তু এই ময়লা আবর্জনা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম তারা শুরু করেন। সেক্ষেত্রে যে বরিশাল সিটি কর্পোরেশনের যিনি পরিচ্ছন্নতা কর্মকর্তা রয়েছে তিনি আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা 6 ঘন্টা সময় নিয়েছে যে এই কোরবানির যে পশুর বর্জ্যগুলো রয়েছে সেগুলো তারা অপসারণ করবেন এবং তারা সেখানে পানি ছেটানোর কাজ এবং ব্লিচিং পাউডার যেগুলো রয়েছে সেগুলো তারা ছিটিয়েছেন এবং যারা দেরিতে কোরবানি করেছেন তাদেরকেও কিন্তু ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যখন পশু যখন কোরবানি করা হচ্ছিল তখন আমরা যেটি দেখেছি যারা কোরবানি দিচ্ছেন তারাই কিন্তু আসলে পাইপের মাধ্যমে পানি এনে সেগুলোকে রাস্তায় পানি ছিটাচ্ছেন এবং তারা সেগুলোকে একটি নির্দিষ্ট স্থানে রাখছেন, যার কারণে সিটি কর্পোরেশনের কিন্তু এই বর্জ্যগুলো নিতে কিন্তু সুবিধা হয়েছে, যার কারণে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবং বরিশাল সিটি মেয়রের একটি আগে নির্দেশনা ছিল যে বরিশাল শহরকে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং কোথাও যাতে কোনো প্রকার আবর্জনা জমে না থাকে সেদিকে কিন্তু তিনি দৃষ্টি দেওয়ার জন্য সবাইকে নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনা মাফিক কিন্তু আমরা গতকাল দুপুরের থেকেই দেখেছি যে আসলে এই বজ্র তারা কিন্তু আসলে অপসারণ করতে শুরু করে। সেক্ষেত্রে যদি কোনো অলিগলিতে পরবর্তী যে পশু কোরবানির যদি কোনো ময়লা আবর্জনা থেকে থাকে সেগুলো কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, এটি আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে জানাচ্ছেন সহকর্মী আলামিন। দেশের মানুষের স্বাস্থ্য ব্যয় বছরে ৭৭,০০০ কোটি টাকা। এর মধ্যে 6টি রোগের পেছনেই ব্যয় হয় সবচেয়ে বেশি। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণায় উঠে এসেছে স্বাস্থ্য ব্যয়ের বড় অংশই যাচ্ছে ওষুধ কিনতে। এজন্য স্বাস্থ্য বীমা চালুর পরামর্শ দিচ্ছেন গবেষকরা। দেশে রোগীদের স্বাস্থ্য ব্যয় কেমন তা জানতে জরিপ করে সরকারের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট। ২৭,৮৩৬ রোগীর উপর চালানো হয় জরিপ। এতে দেখা যায় বছরে ৭৭,০০০ কোটি টাকা ব্যয় হয় রোগীদের। শুধু 6টি রোগের পেছনে ব্যয় ৬৫%। এসব রোগের মধ্যে আছে মাংসপেশির রোগ, পরিপাকতন্ত্র, শ্বাসতন্ত্র, রক্তনালী এবং শনাক্ত না হওয়া রোগ উল্লেখযোগ্য। এই 5 রোগের পেছনে ব্যয়
প্রায় 40,000 কোটি টাকা। ক্রিটিক্যাল ইলনেস যেটা, সেটার জন্য 3 থেকে 25, 30, 50 লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে। এটা একটা পরিবারের পক্ষে কিন্তু এটা বেয়ার করা খুবই কঠিন, এবং একটা ধনী পরিবারের পক্ষে অনেক সময় এটা বেয়ার করতে গিয়ে তাকেও কিন্তু অর্থনৈতিকভাবে নিচে নেমে যেতে হচ্ছে। এটা শুধু হসপিটালে নয়, বিভিন্ন ফার্মেসিতেও মানুষ যে ওষুধপত্রগুলো কনজিউম করে, এই সব কিছু মিলিয়ে দেখা গেছে প্রায় 64 ভাগের মতো, অর্থাৎ টোটাল আউট অফ পকেটের প্রায় 64 ভাগই মানুষ খরচ করে ওষুধের পিছনে। জন্মের পর একজন শিশুর গড় চিকিৎসা ব্যয় 6,000 টাকা। 50 বছর হওয়ার আগেই বছরে একজন রোগীর বার্ষিক ব্যয় 4,679 টাকা। শেষ বয়সে তা ছাড়িয়ে যায় 12,000। ব্যয় কমাতে 3টি সুপারিশ দিয়েছে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট। আমাদের স্বাস্থ্য খাতে আপনার অর্থ বরাদ্দ আরও বৃদ্ধি করা, এবং ইতিমধ্যে যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয় সেটি যাতে সঠিকভাবে ব্যবহার করা যায় এফিসিয়েন্টলি, তাহলে পরে আমরা আরও ভালো আউটপুট পাবো। আর 3 নম্বর হলো আমরা ইন্স্যুরেন্স সিস্টেমে যাওয়া। স্বাস্থ্য বিভাগ বলছে, সরকারি হাসপাতালে সেবার পরিধি বাড়িয়ে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত ভ্রমণে যাত্রী চাপ বেড়েছে দ্বিগুণ। প্রচণ্ড রোদের মধ্যে সড়কে খোলা আকাশের নিচে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। যাত্রীদের অভিযোগ, পেট্রাপোলে ধীর গতির কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে। দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল। এই বন্দর দিয়ে চিকিৎসা, ব্যবসা, ভ্রমণ সহ বিভিন্ন কাজে প্রতিদিন 4 থেকে 5,500 যাত্রী যাতায়াত করেন ভারতে। ঈদুল আজহার আগের 4 দিনে আসা যাওয়া করেন 30,480 জন। যাত্রীরা জানান, চাপ বাড়ায় দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে হয়ে পড়ছেন অসুস্থ। পেট্রাপোল, বিএসএফ ও ইমিগ্রেশনের ধীরগতির কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে বলে অভিযোগ তাদের। এখানে গ্রিন লাইন পরিবহনে আসছি, আইসা লাইনে দাঁড়াইছি। আমার আগে টাকা খায়া দালাল এবং এখানে স্থানীয় কর্তৃপক্ষ এবং প্রশাসনের লোকজন জড়িত এটার সাথে। আপনারা যান, আমার পেছন থেকে আসেন। ঈদের ছুটির পর আরও 3 থেকে 4 দিন চাপ থাকবে। যাত্রীর সেবায় সব ধরনের সহযোগিতার আশ্বাস বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের। যাত্রী হয়রানি যাতে না হয় এবং একই সাথে যাত্রীদের সেবা নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দিয়েছি, এবং সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের বন্দরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের কার্যক্রম যেন স্বাভাবিক থাকে সে ব্যাপারেও আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছি। ধীরগতির বিষয়ে পেট্রাপোল কর্তৃপক্ষের সাথে কথা চলছে বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উঁচু জোয়ার আর জলোচ্ছ্বাসে নোনা পানি বাড়ছে সুন্দরবনে, আর তা স্থায়ী হচ্ছে বেশি। এতে দুর্যোগের সময় আশ্রয়ের জায়গা কমে যাওয়ায় বেশি মারা পড়ছে হরিণসহ তৃণভোজী প্রাণী। বাঘশাবকেরও বাড়ছে ঝুঁকি। তাই বনের বাস্তুতন্ত্র রক্ষায় মিঠা পানির পুকুর বাড়ানো ও উঁচু পাড় তৈরির পরামর্শ দিচ্ছেন গবেষকেরা। জোয়ারে ডোবে ভাটায় জাগে সুন্দরবন, আর প্রায় প্রতি বছরই দুর্যোগে ক্ষতবিক্ষত হয় এই শ্বাসমূলীয় ভূমি। ঘূর্ণিঝড় রিমালে জোয়ারের পানি উঠেছে প্রায় 3 মিটার পর্যন্ত। ডুবেছিল 2 দিন। ভেসে গেছে হরিণ, শূকর, শাবক। পূর্ব অংশে কটকা, কচিখালী, নীলকমল, আন্দারমানিক সহ নানা এলাকায় ভেসে আসে প্রায় 150 মৃত হরিণ। বন বিভাগের হিসাব বলছে, আগস্টে 2.6 মিটার, সেপ্টেম্বরে 2.7 মিটার ও অক্টোবরে জোয়ার ওঠে 2.8 মিটার। তবে 27 মে পানি ছিল প্রায় 3 মিটারের কাছাকাছি। জোয়ারটা যখন তার স্বাভাবিক ধারণ ক্ষমতা নদী ক্যানেলগুলো হারিয়ে ফেলছে, যার কারণে এই পানিটা কিন্তু অনেক বেশি উঁচু দিয়ে আসছে। ফলে এইটা কিন্তু একটা নতুন ধরনের সমস্যা আমাদের জন্য এবং প্রাণীদের জন্য, সুন্দরবনের জন্য, সুন্দরবনের প্রাণী বিশেষ করে হরিণের জন্য এটা একটা মারাত্মক সমস্যা। রেমালের আগে মিথিলি, ইয়াস, আমফান, বুলবুল, সিডর আইলার মতো বড় ঝড়েও বিধ্বস্ত হয়েছে সুন্দরবন। তবে এবারের মতো উঁচু জোয়ারে এত লম্বা সময় জুড়ে থাকেনি কখনো, আর এতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে হরিণ। তো আশেপাশের বনাঞ্চল থেকে সবগুলো এসে জাস্ট কটকা সি বিচে যাওয়ার পথে জামতলা যেখানে সবচেয়ে উঁচু, সবাই এসে সেখানে বিভিন্ন গাছের নিচে আশ্রয় নিয়েছে। কিন্তু জলোচ্ছ্বাসের হাইটটা এত ছিল যে ওই হাইটটাও আসলে মানে হয়ে গেছে, জলোচ্ছ্বাসে হয়ে গেছে, ভেসে গেছে। তখন কিন্তু তারা মারা গেছে এবং ওইখানেই মারা গেছে। বনে মিঠা পানির পুকুর কম বেশি 100টি। প্রাণীদের আশ্রয়ের জন্য গড়া হয়েছে কিছু উঁচু জায়গাও। তবে গবেষকেরা বলছেন, উঁচু জোয়ারে এসব আর সুরক্ষা দিতে পারছে না তৃণভোজী প্রাণীর শাবককে। সুপেয় পানির অভাবেও কিন্তু অনেক হরিণ মারা যাওয়ার সম্ভাবনা আছে। এটা গবেষণা করলে হয়তো বোঝা যাবে। তো
তো এই বিষয়গুলো খুবই গুরুত্ব দিতে হবে এবং ঘন ঘন পুকুর করতে হবে বিভিন্ন জায়গায়, যেসব জায়গাগুলো রিয়েলি জলোচ্ছ্বাসে ডুবে যায়। তা না হলে ভবিষ্যতেও আরও অনেক হরিণ মারা যাবে এবং অনেক তৃণভোজী প্রাণী যারা ক্লাইম্ব করতে পারে না গাছে তারা কিন্তু মারা যাবে। একই সঙ্গে বন, জলাভূমি ও উপকূলীয় বাস্তুতন্ত্রের মিশেলে গড়ে উঠেছে সুন্দরবন। আর এর সুরক্ষায় 2019 সালে বিশ্ব ঐতিহ্যের তালিকায় রাখতে 9টি শর্ত দেয় জাতিসংঘ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোমবার দুপুর থেকে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে শহরের পশ্চিম হাজীপাড়া, উকিলপাড়া এবং বড়পাড়া আবাসিক এলাকার সড়ক এখনও ডুবে আছে। এর আগে উজানের ঢল এবং বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা তলিয়ে গেলে পানি ভেঙে ঈদের নামাজ আদায় করতে অসুবিধায় পড়তে হয় মুসল্লিদের। পশু কোরবানির জন্য উঁচু জায়গা খুঁজতে তারা ভোগান্তিতে পড়েন। শহর থেকে পানি নামলেও সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপরে। জেলার 6 উপজেলার অর্ধশত গ্রামের লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। তলিয়ে আছে বেশিরভাগ গ্রামীণ সড়ক। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 48 ঘন্টায় নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকলেও বড় ধরনের বন্যা হবে না। সুনামগঞ্জে যে বর্তমানে বন্যা পরিস্থিতি বিরাজমান করছে এবং বিপদসীমার 20 সেন্টিমিটার পানি প্রবাহিত হচ্ছে এবং যেহেতু আমাদের আগামী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সেক্ষেত্রে এই পরিস্থিতি 48 ঘন্টা বিরাজমান করবে। তবে যেসব এলাকায় নিচু বা এলাকায় অঞ্চলে বাড়িঘর রয়েছে তাদেরকে একটু সতর্ক থাকতে বলব। রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর, দ্বাদশ শতাব্দীর প্রজ্ঞাপারমিতা, তালপাতায় লেখা পুঁথির বিশাল সম্ভারসহ 5 যুগ থেকে মুসলিম যুগের বিভিন্ন নিদর্শন রয়েছে এই জাদুঘরে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ জাদুঘরটি বাঙালির ইতিহাস ও স্থাপত্য শিল্পের সবচেয়ে বড় সম্ভার। বরেন্দ্র গবেষণা জাদুঘর বঙ্গীয় হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর স্থাপত্য শিল্পের বিশাল ও বৈচিত্র্যময় সংগ্রহশালা এটি। 1200 শতকের রাজা হরিবর্মার রাজত্বকালে তালপাতায় লেখা পুঁথি, পাল থেকে মুসলিম যুগের চিত্রকর্ম, মুঘল যুগের মিনিয়েচার, সংস্কৃত ভাষায় লেখা সুলতান ও নবাবদের ফরমান এবং মূল্যবান দলিল রয়েছে এই জাদুঘরে, যা দেখে মুগ্ধ হন শিক্ষার্থী, পর্যটক ও জ্ঞানান্বেষীরা। বিভিন্ন রকম অক্ষর এক একজনের হাতে এক এক রকম চিত্র পায়, ওই রকমই ছিল আর কি। মানে পাঠোদ্ধার করাও বেশ কঠিন। দ্রুততার সাথে আমাদের ম্যানুস্ক্রিপ্টগুলোর ক্যাটালগ বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়া উচিত। সংরক্ষিত 6000 পুঁথির মধ্যে 2700 সংস্কৃত, 2000 বাংলা ও বেশ কিছু রয়েছে ফার্সি ভাষায়। এর মধ্যে 8টি পাঠোদ্ধার হলেও অনেকগুলো রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি দক্ষ বিশ্লেষকের অভাবে। বিশেষজ্ঞ লোকের অভাব। প্রাচীন বাংলা জানার জন্য পুঁথি একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, সুতরাং এই পুঁথিগুলোর পাঠোদ্ধার হওয়া প্রয়োজন। 1700 শতকের বিভিন্ন ভাষায় 15,000 দুর্লভ বই এবং 17,000 মিনিয়েচার সহ অনেক নিদর্শনই প্রদর্শন করা সম্ভব হচ্ছে না জায়গার অভাবে। জাদুঘরটি দেখভালে দায়িত্বে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে এ বিষয়ে পরিকল্পনার কথা। বরেন্দ্র মিউজিয়ামটাকে নিয়ে আরও বড় কিছু চিন্তা ভাবনা করছি, কারণ আমরা যদি সব প্রদর্শন করতে চাই ওইখানে, তাহলে কিন্তু সম্ভব হবে না। আমরা একটা বিশ্ববিদ্যালয়, একটা বড় জায়গাতে আধুনিক মানের একটা বরেন্দ্র মিউজিয়াম আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। রাজশাহী মহানগরীর কেন্দ্রস্থল হাতেম খাঁ মহল্লায় 1910 সালে জাদুঘরটি প্রতিষ্ঠা করেন বরেন্দ্র অঞ্চলের রাজন্যবর্গ, জ্ঞানী, গুণী ও পণ্ডিতজন। বঙ্গীয় ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য যা 1914 সালে নিবন্ধন লাভ করে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এই ছিল আপনার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।